আচ্ছা, এখন তো ভয়েস ক্লিয়ার, তাই না? আপনারা সবাই শুনতেছেন। তো যাই হোক, আমাদের গত ক্লাসে কিওয়ার্ডের উপর ক্লাস হয়েছে, তাই না? কিওয়ার্ড রিসার্চের উপর গত দুইটা ক্লাস আমাদের হয়েছে। আজকে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে অন পেজ এসইও। আমরা আজকে অন পেজ এসইও নিয়ে ক্লাস করব। এবং আপনাদের এইটাও বলে নেই, আজকের ক্লাসে আমরা অন পেজের কমপ্লিট রুলস দেখব। জাস্ট আজকের ক্লাসটা যদি আপনারা মোটামুটি ভাবে, এত বেশি কিছু বুঝতে পারবেন না আমি জানি, যতক্ষণ পর্যন্ত আপনারা প্র্যাকটিক্যালি না দেখবেন। বাট এই জিনিসগুলোর সাথে আমাদের পরিচিত হতে হবে। যখন আপনি কমপ্লিটলি এই জিনিসগুলোর সাথে পরিচিত হবেন, আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট অন পেজ এসইওটা প্র্যাকটিক্যালি দেখব। তো আজকে আমাদের যেহেতু অন পেজ এসইওটা নিয়ে ক্লাস, তো আমরা অন পেজ এসইও রুলসটা নিয়ে সম্পূর্ণটা দেখব। আচ্ছা, যারা যারা ভিডিওটা অন করছেন, কাইন্ডলি ভিডিওটা অফ করে রাখবেন। আহ এসইওর কাজটা হচ্ছে ধারাবাহিক। আমরা যে প্রসেসে কাজগুলো একটা সম্পূর্ণ প্রজেক্টের জন্য করব, আসলে আমাদের ওই প্রসেসই শিখতে হবে। তো আমরা যেহেতু কিওয়ার্ড রিসার্চ করছি, আসলে কিওয়ার্ডটা দিয়ে কি হয়, কিওয়ার্ডটা কেন ক্লায়েন্ট রিসার্চ করতে বলে, এই কোশ্চেনের অ্যান্সার কেউ দিতে পারবেন বলেন তো? যে কিওয়ার্ডটা দিয়ে কি হয়, ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে যে কিওয়ার্ডটা রিসার্চ করাবে, সে যদি বেনিফিটেড না হয় তাহলে তো আর আমাদেরকে দিয়ে কিওয়ার্ড রিসার্চ করাবে না, তাই না? এটা এটা দিয়ে আসলে আমাদের কি হয় বলেন তো? এই কিওয়ার্ডটা দিয়ে ক্লায়েন্ট ক্লায়েন্ট কি করবে বলতে পারবেন? এই কিওয়ার্ডটা দিয়ে ক্লায়েন্ট একটা কিওয়ার্ডকে ফোকাস করে কি করবে বলতে পারবেন? কন্টেন্ট রাইট করবে। তো অন পেজ এসইওটা কি? আপনি যদি এইটা মনে করেন যে অন পেজ এসইও, অন পেজ এসইও, এসইওর মধ্যে অন পেজ এসইওটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এবং এই অন পেজ এসইও বলতে একটা ওয়েবসাইটের ইন্টারনাল যত কিছু আছে, সমস্ত একত্রিত আপনি অন পেজ ধরতে পারেন। আমি যদি কোনো একটা ওয়েবসাইটে চলে যাই, কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, রিয়েল স্টেট, রিয়েল স্টেট এই কিওয়ার্ডটা লিখে যদি আমি সার্চ করি, আপনাদের সামনে অনেক অনেক ওয়েবসাইট আসবে। বাট আমি যদি স্পেসিফিক কোনো ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটে আপনারা এইটা দেখতে পাবেন যে এই ওয়েবসাইটের ভিতরে ইমেজ লেখা যত কিছু আছে সকল কিছুকে কন্টেন্ট বলে। বাট এই কন্টেন্টটাকে আমাদের অপটিমাইজেশন করতে হয়, এবং এই কন্টেন্ট অপটিমাইজেশনটা কি বলা হয়, কি বলা হয় বলেন তো? অন পেজ এসইও। এবং এইটা আপনি নিজের মতো করে অপটিমাইজ করলে হবে না, গুগল র্যাঙ্কিং এর জন্য, ট্রাফিক ইনক্রিজের জন্য এইটা গুগলের অ্যালগোরিদম মেইনটেইন করে আমাদেরকে অন পেজ এসইওটা করতে হয়। তো আজকে জাস্ট আমরা কিছু রুলস দেখব, যে রুলস গুলো আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথমত, আমি যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলাম, রিয়েল স্টেট, এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পর আমাদের সামনে গুগল যে ইনফরমেশনটা দিচ্ছে, প্রত্যেকটা স্পেসিফিক ওয়েবসাইট, গুগলে মার্কেটিং দুই ধরনের, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। এটা আমি গত ক্লাসে মেবি বলছিলাম। এবং স্পন্সর্ড লেখা থাকবে যেগুলা, এগুলোকে বলা হয় পেইড মার্কেটিং। এবং যেগুলা স্পন্সর ব্যতীত থাকবে, এগুলোকে বলা হয় অর্গানিক মার্কেটিং। এখন বলেন তো অর্গানিক মার্কেটিংটা কি? কে কে বলতে পারবেন বলেন তো? এটা আমি বলছিলাম কিন্তু ক্লাসে আপনাদের, অর্গানিক মার্কেটিংটা কি? সাউন্ড ক্লিয়ার না? সাউন্ড তো ক্লিয়ার থাকার কথা।
সাউন্ডটাকে বুঝলাম, কিন্তু অর্গানিক মার্কেটিংটা কি, কে বলতে পারবে বলেন? এটা আমি বলছিলাম না আপনাদের, অর্গানিক মার্কেটিংটা কি? উইদাউট পে অর্গানিক মার্কেটিং, রাইট। আমাদেরকে কোনো প্রকার পে না করে যেটা গুগলে র্যাঙ্কে থাকা যায় সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, যেখান থেকে একজন ওয়েবসাইট ওনারকে কোনো ধরনের কস্ট করতে হবে না, বিনা খরচে ভিজিটর সে পাবে এবং লং টার্ম একটা ভিজিটর পাবে। তো অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিংটা আমরা সবাই জানি। দেখেন, আমরা যখন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, আমাদের সর্বপ্রথম যে ফোকাসটা থাকে, কার উপর ফোকাস থাকে বলেন তো? এই ফোকাসটা থাকে, একটা টাইটেল আছে, এই টাইটেলের উপর। এবং আমাদের এই জিনিসগুলো জানতে হবে, এগুলোর সাথে আমাদের পরিচিত হতে হবে যে আমি যখন রিয়েল স্টেট লিখে সার্চ করলাম, সার্চ করার সাথে সাথে আমার সামনে যেটা বড় করে লেখা আসলো, যেটা বড় করে লেখা আসলো, এটাকে বলা হয় টাইটেল। এটাকে বলা হয় টাইটেল। দেন আপনি যে উপরে দেখতে পারবেন www.এটা.com, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা ডোমেইন বলি, অথবা কি বলি, এটাকে আমরা ইউআরএল বলি, যেটাকে আমরা লিঙ্কও বলি অনেক সময়, তাই না? এটাকে আমরা ইউআরএল বলি। আর নিচে আপনারা দেখতে পারবেন যে একটা শর্ট ডেসক্রিপশন থাকে, যেটাকে আমরা বলি মেটা ডেসক্রিপশন, যেটাকে আমরা বলি কি, মেটা ডেসক্রিপশন। কেমন? তো আমরা এই তিনটা জিনিসের সাথে তো ক্লিয়ার, তাই না? গুগলে যখন আমরা সার্চ করি, আমাদের সামনে আলাদা আলাদা সেকশন ওয়াইজ ওয়েবসাইট আসে, এটা একটা ওয়েবসাইট, এইটা একটা ওয়েবসাইট। বাট প্রত্যেকটা ইনফরমেশনে আমরা কি কি পাই? একটা ওয়েবসাইটের নামটা পাই, যেটাকে আমরা ডোমেইন বা ইউআরএল বলি। তারপর আমরা যেটাকে পাই সেটা টাইটেল পাই, তারপর আমরা যেটা পাই মেটা ডেসক্রিপশন পাই। তাহলে আমরা এখান থেকে তিনটা জিনিসের সাথে পরিচিত হলাম। একটা হচ্ছে টাইটেল, টাইটেল অর্থ হচ্ছে শিরোনাম, এবং তারপর যেটা শিখলাম সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, তারপর আরেকটা যেটা ওইটা হচ্ছে ইউআরএল। এই তিনটা সবাই বুঝতে পারছেন বলেন তো? এই তিনটা সবাই বুঝতে পারছেন? টাইটেল কি, ইউআরএল কি, মেটা ডেসক্রিপশন কি, এই তিনটা বুঝছেন সবাই? আচ্ছা। তো এইটা আমাদের আসলে গুগলের অ্যালগোরিদম আছে, যে অ্যালগোরিদমকে মেইনটেইন করে আমাদের অন পেজ অন পেজ এসইওটা করতে হয়। ওকে। তো দেখেন, আমাদের যেহেতু প্রত্যেকটা এই টাইটেল কি, শিরোনামটা কি, যেমন আপনি যখন কোনো একটা আমরা যখন কোনো একটা রচনা লিখতাম, যে আপনি বাংলাদেশ সম্পর্কে রচনা লিখবেন, সব থেকে বড় করে যেটা থাকতো এটা শিরোনাম, তাই না? এটা আমরা সবাই জানি যে মেইন টাইটেল বা শিরোনামটা সব থেকে বড় করে থাকতো। তারপর আমরা লিখতাম হচ্ছে, আপনি মনে করেন যে ভূমিকা, এই যে ভূমিকা, এইটা আমরা লিখতাম, এইটা ওয়েবসাইটের ভাষায় এটাকে বলা হয় হেডিং। এবং আমরা ভূমিকা ভূমিকা লিখে আমাদের মেইন প্যারাগুলো লিখতাম, এগুলো ওয়েবসাইটের ভাষায় বলে এটাকে শর্ট প্যারাগ্রাফ বা টেক্সট প্যারাগ্রাফ। বোঝা গেছে? তারপর আপনি যদি দেখেন যে আরো কিছু থাকতে পারে বাংলাদেশ সম্পর্কে, বা হচ্ছে বাংলাদেশের নদী, বাংলাদেশের জনসংখ্যা, এগুলোকে আমরা প্যারা বলতাম বা হেডিং। এই হেডিং গুলা ওয়েবসাইটে 6 ধরনের থাকে, H1 থেকে H6 পর্যন্ত, এবং এইটা ডিপেন্ড করে ইম্পর্টেন্সের উপর, কোনটা সব থেকে বেশি ভ্যালুয়েবল ওইটা H1 এ থাকবে, তারপর একটু কম মূল্যবান ওইটা H2 এর মধ্যে থাকবে। এভাবে H1 থেকে H6 হচ্ছে পর্যায়ক্রমে সাজানো হয়। দেখেন, এই জিনিসটা যেমন উপসংহার, এই জিনিসটা সবার শেষে থাকে, এইটা আপনি H6 এর মধ্যে ধরতে পারেন। আর এই জিনিসটাই যে আমাদের একটা কন্টেন্টে মেইনটেইন করে আমাদের এই কাজগুলো করতে হয়। তো আমাদের প্রথম, আমরা যে কিওয়ার্ডটা রিসার্চ করলাম, আপনি ধরে নেন আপনি ক্লায়েন্টকে অনেকগুলা কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছেন, কেমন?
অনেকগুলা লং টেল কিওয়ার্ড রিসার্চ করে দিচ্ছেন, শর্ট টেল কিওয়ার্ড রিসার্চ করে দিলেন। আপনি আপনি এখানে ধরে নেন, বোঝার সাথে আপনি ধরে নেন যে টার্গেটেড কিওয়ার্ডটা হচ্ছে আচ্ছা, টার্গেটেড কিওয়ার্ডটা হচ্ছে রোপ কনস্ট্রাকশন। আচ্ছা, রোপ কনস্ট্রাকশন এটা না, টার্গেটেড কিওয়ার্ডটা আপনি সিম্পল ধরে নেন, বেবি ড্রেস। কেমন? এখন একটা কথা মনে রাখবেন যে একটা ওয়েব পেজকে যে কোনো স্পেসিফিক একটা ওয়েবসাইট কিন্তু একটা বুকের মতো, বইয়ের মতো। কেন বইয়ের মতো? একটা বইয়ে যেমন শিরোনাম থাকে, একটা বইয়ের নাম থাকে, তারপর কি অধ্যায়গুলো থাকে, এবং প্রত্যেকটা স্পেসিফিক অধ্যায়ে সব আলাদা আলাদা ইনফরমেশন থাকে। যেমন এই ওয়েবসাইটে যখন আমি আসলাম, এই জায়গায় নিউ হোম আছে, এই জায়গায় যদি আমি ক্লিক করি এইটার ইনফরমেশন আলাদা, যদি ফাইন্ড এজেন্টে ক্লিক করি এইটার ইনফরমেশন আলাদা। বাট একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে স্পেসিফিক প্রত্যেকটা পেজের জন্য, প্রত্যেকটা ইউআরএল এর জন্য ইউআরএল কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। ইউআরএল বলতে যেটাকে আমরা লিঙ্ক বলি। যদি আপনি এই পেজে যান, এইখানে লেখা আছে নিউ হোম স্ল্যাশ, তাই না? আপনি যদি এই জায়গায় যদি যান, এখান থেকে হোম লোনস এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আপনি যদি অন্য একটা কন্ট্রাক্ট পেজে যান, এই জায়গায় ইউআরএল কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কি, স্পেসিফিক প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা ইউআরএল থাকে, আলাদা আলাদা ইউআরএল থাকে। এটা বুঝছেন সবাই? যে ওয়েবসাইটে যতগুলো কন্টেন্ট থাকবে প্রত্যেকটা কন্টেন্টের জন্য আলাদা আলাদা ইউআরএল থাকে। যেমন আমাদের বুকে প্রত্যেকটা পৃষ্ঠায় প্রত্যেকটা কন্টেন্ট, এই প্রত্যেকটা পৃষ্ঠার নাম্বার কিন্তু আলাদা, এক থাকে না, তাই না? এই জিনিসটাও যে আপনার ইউআরএলটা গুগল বোঝার জন্য এই ইউআরএলটা কিন্তু ডিফারেন্ট হয়, ইউআরএলটা কিন্তু ডিফারেন্ট হয়। এখন আপনি এখানে ধরে নেন যে টার্গেটেড কিওয়ার্ড এখানে কি, বেবি ড্রেস। কেমন? টার্গেটেড কিওয়ার্ডটা বেবি ড্রেস, এইটা নিয়ে আপনারা বোঝার চেষ্টা করেন। আচ্ছা, বেবি ড্রেস। তো এই জায়গায় এখন আমি কি করব? আমাদের একটা পেজকে অপটিমাইজেশন করার জন্য আমাদের কি কি করা প্রয়োজন, কি কি করতে হবে, এই জিনিসগুলা আমরা এখান থেকে আসলে দেখব। আচ্ছা, ফার্স্ট নাম্বার ওয়ানে যেটা থাকবে, নাম্বার ওয়ানে যেটা থাকবে সেটা হচ্ছে, নাম্বার ওয়ানে যেটা থাকবে, আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, সার্চ করার ফলে আহ একটা একটা কিওয়ার্ড আসে, যেখানে আমাদের দেখা যায় ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে টাইটেল আসে। তো আমাদের প্রথম ফোকাসটা দিতে হবে টাইটেল। টাইটেলকে আমরা কিভাবে অপটিমাইজেশন করতে পারি, বা ইউআরএল, প্রথম তো ইউআরএল আসে, তাই না? তো আমি প্রথমে লিখে দিলাম ইউআরএল। এই ইউআরএলটা যেটা থাকবে এটা আমাদের অপটিমাইজেশন করতে হবে অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসাবে। তো আপনাকে কি করতে হবে, যে আপনাকে এখানে আমি লিখে দিলাম ইউজ টার্গেটেড কিওয়ার্ড ইউজ টার্গেট ইউজ টার্গেটেড কিওয়ার্ড ইন দ্য ইউআরএল। কিওয়ার্ড ইন দ্য ইউআরএল। প্রথমটার অর্থ হচ্ছে আমাকে ব্যবহার করতে হবে টার্গেটেড কিওয়ার্ডটা ইউআরএল এর ভিতরে। কিভাবে ব্যবহার করবেন এটা আপনারা সরাসরি দেখবেন। দেখ, যদি আমি একটা কোনো পেজে যাই, যেমন এখানে যদি আমি কন্ট্রাক্ট আসে যাই, এই জায়গায় যে ইউআরএল এর মধ্যে কন্ট্রাক্ট আস লেখা আছে না, কন্ট্রাক্টটা লেখা আছে না, বলেন তো? আমি যদি এখানে অ্যাবাউট আসে যাই, এখানে দেখবেন যে অ্যাবাউট আস ইউআরএল এর মধ্যে আছে না। এখানে যদি আমি নিউজে যাই, দেখেন ইউআরএল এর মধ্যে নিউজ আছে না। তার মানে কি, এখানে আপনি যে পেজটা অপটিমাইজেশন করবেন, আমি প্রথমেই বলছি, যখন আপনি একটা পেজ অপটিমাইজেশন করবেন এইটা আপনাকে মনে রাখতে হবে স্পেসিফিক ওই পেজের জন্য একটা কিওয়ার্ডকে দিয়েই আপনাকে করতে হবে। এবং যে ইউআরএলটা থাকবে ওই ইউআরএল এর মধ্যে টার্গেটেড কিওয়ার্ড বা ফোকাসিং কিওয়ার্ডটা আমাদের রাখতে হবে। এখানে টার্গেটেড কিওয়ার্ড বা ফোকাসিং কিওয়ার্ডটা কি, কে বলতে পারবেন? টার্গেটেড কিওয়ার্ডটা কোনটা আছে বলেন তো? আমি এখানে টার্গেটেড কিওয়ার্ডটা কি ধরছি?
মনে করেন একটা পেজ আপনি অপটিমাইজেশন করতেছেন, একটা মেইন টপিকটা হচ্ছে বেবি ড্রেস। তো আমার টার্গেটেড কিওয়ার্ডটা বেবি ড্রেস, তার মানে কি আমি যখন ওই পেজটা অপটিমাইজেশন করব, অবশ্যই আমাকে বেবি ড্রেস ইউআরএল এর মধ্যে রাখতে হবে। তো এটা সবাই তো বুঝতে পারছেন তাই না? 1 নাম্বার অপশনটা সবাই বুঝতে পারছেন, কে কে বোঝেন নাই বলেন? এটা আপনাদের এতটুকু বুঝলেই যথেষ্ট, যতটুকু আপনারা আজকে দেখবেন। এবং সম্পূর্ণ বুঝতে গেলে এটা আপনাকে লাইভ ওয়েবসাইটে প্র্যাকটিক্যালি দেখতে হবে, তার আগে আপনি কখনো এটা সম্পূর্ণ বুঝতে পারবেন না। তো এইটা গেল। সেকেন্ড, আমরা যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলাম, আমাদের সামনে একটা টাইটেল আসলো। এই যে টাইটেলটা, এখন আপনাকে কি করতে হবে, এই টাইটেলটাকে আপনাকে অপটিমাইজেশন করতে হবে। একজন এসইও এক্সপার্ট অপটিমাইজেশন করে। টাইটেল অপটিমাইজেশন, টাইটেল অপটিমাইজেশন, তার মানে কি টাইটেলকে আমাদের অপটিমাইজেশন করতে হবে। আমাদের এই জায়গায় রুলসটা কি, আমাদের একটা ফোকাসিং কিওয়ার্ড দিয়ে পুরো রুলসটা মেনটেন করতে হবে, এবং একটা ফোকাসিং কিওয়ার্ডটা দিয়েই আমাদের মোটামুটি কাজগুলো কমপ্লিট করতে হবে। তো অ্যাড টার্গেটেড কিওয়ার্ড, আপনি এখানে কি করতে পারেন, যে অ্যাড টার্গেটেড কিওয়ার্ড, অ্যাড টার্গেটেড কিওয়ার্ড, কিওয়ার্ড টু দা, টু দা এসইও টাইটেল। কেমন? আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা এসইও টাইটেলের মধ্যে রাখতে হবে, যেটা শিরোনামটা, টাইটেল। এখন আপনারা যখন একটা কন্টেন্ট দেখবেন, প্রত্যেকটা কন্টেন্টের, যদি আমি দেখ যে কোনো কন্টেন্ট যদি আমি দেখি, যে আমি এখানে সার্চ করলাম যে ক্লিনিং সার্ভিস, এই কিওয়ার্ডটা লিখে আমি যখন সার্চ করলাম, আমার সামনে অনেকগুলো কন্টেন্ট আসলো। প্রত্যেকটা কন্টেন্টের মেইন একটা টাইটেল থাকে, যেটা সব থেকে বড় করে লেখা থাকে। এই যে পুরো একটা কন্টেন্ট যখন আপনি অপটিমাইজেশন করবেন, এখন আমি যদি বেবি ড্রেস নিয়ে একটা কন্টেন্ট লিখতে চাই, সেটারও তো টাইটেল থাকবে। প্রত্যেকটা কন্টেন্টেরই তো টাইটেল মাস্ট বি থাকবে, তাই না? এই যে টাইটেলটা থাকবে, পুরো টাইটেলের মধ্যে আমাদেরকে টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে। আরেকটা বিষয় মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে ইউআরএল এর একটা লেন্থ আছে, যেটা গুগল আমাদেরকে বলে দেয় যে তুমি যদি বড় ইউআরএল ইউজ করো, যেটা তোমার র্যাঙ্কিং এ একটা বাধা হয়ে দাঁড়াবে, তোমাকে অবশ্যই 75 ক্যারেক্টার্স এর মধ্যে ইউআরএলটা রাখতে হবে। কত ক্যারেক্টার্স? ক্যারেক্টার সবাই বোঝেন যে ক্যারেক্টার্সটা কি? ক্যারেক্টার্স কি? এটা হচ্ছে আমরা অড বলি না, অডটা হচ্ছে শব্দ, বাট ক্যারেক্টার্স হচ্ছে লেটার, বা আমরা যেটাকে আমরা বর্ণ বলি, এটা হচ্ছে লেটার। বোঝা গেছে যে 75, যেটাকে আমরা অক্ষর বলি আর কি, হ্যাঁ 75 এর মধ্যে আমাদেরকে রাখতে হবে। এবং টাইটেলের, যদি এই টাইটেলের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে। একটা কন্টেন্টের, প্রত্যেকটা কন্টেন্টের কি থাকে, টাইটেল থাকে। এই কন্টেন্টের টাইটেলটা কি, এইটা। এবং দেন এখানে কিন্তু সব ধরনের ইনফরমেশন প্রোভাইড করছে, বাট মেইন টাইটেলটা কি, এইটা। এই টাইটেলের মধ্যে সে তার টার্গেটেড কিওয়ার্ডটা কি করছে, ইনপুট করছে, যেটাই ধরে নেক না কেন, যেটাই ধরে না কেন। যেমন আপনি টার্গেটেড কিওয়ার্ডটা শুধুমাত্র প্রফেশনাল ক্লিনিং ধরেন, তার মানে কি সে টার্গেটেড কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে রাখছে। এখন আমরা যে কিওয়ার্ডটা দিয়ে অপটিমাইজেশন করব, এই কিওয়ার্ডের মধ্যে, আমাদের এই টাইটেলের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা আমাদের থাকতে হবে। এবং এই টাইটেলটা কত ক্যারেক্টার্স এর হবে? দেখেন, আমি যখন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছি, বাট যেটা ছোট টাইটেল বা গুগল অ্যালগোরিদম যদি আপনি মেইনটেইন করেন, ওই টাইটেলটা আপনার অর্থবোধক পূর্ণ অর্থ প্রকাশ করে। বাট যেটা গুগল এসইওটা মেইনটেইন করে না, অতিরিক্ত বড় হয়, সেক্ষেত্রে এটা কি হয়, এইটা দেখেন, ডট 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 ডট, এরপরে কি আছে আপনি বা আপনারা বা ভিজিটররা কেউ দেখতে পাবে না। এর জন্য আমাদের গুগল অ্যালগোরিদম অনুযায়ী আমাদেরকে টাইটেল ইউজ করতে হবে। এই টাইটেলটা কত ক্যারেক্টার্স এর হবে? মাস্ট বি মনে রাখবেন 55 টু 60 ক্যারেক্টার্স। কেমন? এটা মনে রাখবেন। এগুলো কিন্তু আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। থার্ডলি, আমাদের যেটা ছিল সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশনটা কোনটা সবার মনে আছে? মেটা ডেসক্রিপশনটা কোনটা? মেটা ডেসক্রিপশন,
এই যে মেটা ডেসক্রিপশন, যখন আমরা গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, কিছু অ্যাট্রাক্ট মেটা ডেসক্রিপশন থাকে। যেমন এই জায়গায় ওয়েলকাম টু দ্য বেস্ট ক্লিনিং সার্ভিস ঢাকা, ডিপ ক্লিনিং, তারপর হচ্ছে কি পেস্ট কন্ট্রোল, ফার্নিচার ক্লিনিং, ওয়াটার ট্যাঙ্ক অ্যান্ড তো সেপটিক ট্যাঙ্ক, গ্লাস ক্লিনিং সার্ভিস, এগুলোকে এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। অবশ্যই মনে রাখতে হবে এই টার্গেটেড কিওয়ার্ডটা, এখানে কিন্তু আমরা টাইটেলের মধ্যেও টার্গেটেড কিওয়ার্ডটা কি করলাম, রাখলাম। যখন আমরা মেটা ডেসক্রিপশনটা ইউজ করব, মেটা ডেসক্রিপশনে কিন্তু অবশ্যই অবশ্যই টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে মেটা ডেসক্রিপশনের মধ্যে। তো আপনি যদি লেখেন, আপনি এখানে লিখে দিলাম, আচ্ছা, অ্যাড মেটা ডেসক্রিপশন, অ্যাড মেটা, আচ্ছা, অ্যাড টার্গেটেড কিওয়ার্ড, অ্যাড টার্গেটেড কিওয়ার্ড টু ইয়োর এসইও মেটা, মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন। তার মানে কি, আমাদের এসইও মেটা ডেসক্রিপশনের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে। সিম্পল একটা প্রমাণ দিয়ে দেই, তার মানে এটা দাঁড়ালো ইউআরএল এর মধ্যে টার্গেটেড কিওয়ার্ড রাখতে হবে, টাইটেলের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে, এবং মেটা ডেসক্রিপশনের মধ্যেও কি করতে হবে, টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে। বোঝা গেছে? রাখতে হবে। দেখেন, এটা একটা প্রুফ দিয়ে দেই। যখন আমি টি শার্ট লিখে সার্চ করতেছি, টি শার্ট লিখে সার্চ করতেছি, আহ, আসলে গুগল এটাকে আসলে দেখে যে কারা এই অ্যালগোরিদম গুলো মেনটেন করছে, যারা অর্গানিক র্যাঙ্কিং এর মধ্যে আছে। যারা অর্গানিক র্যাঙ্কিং এর মধ্যে আছে, আপনারা যেমন দারাস টি শার্ট, এইটা অর্গানিক র্যাঙ্কিং এ আছে। যদি আপনারা এইটা লক্ষ্য করেন যে টি শার্ট, এই জায়গায় যদি আপনি এটা দেখেন যে তাদের যে ইউআরএলটা, ইউআরএল এর মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা রাখছে, এবং টাইটেলের মধ্যেও তারা টার্গেটেড কিওয়ার্ডটা টি শার্টটা রাখছে। আমি কিন্তু টি শার্ট লিখেই সার্চ করছি, তার মানে কি, যেগুলো টি শার্টকে কেন্দ্র করে কন্টেন্টটা রাইট করা হয়েছে, ওইটাই কিন্তু আমাদেরকে ইন্ডিকেটলি করে বলতেছে টি শার্টটা কি আছে, ইউআরএল এর মধ্যে আছে, টি শার্টটা মেটা ডেসক্রিপশনের মধ্যে আছে, এবং টি শার্টটা এই যে মেটা ডেসক্রিপশনের মধ্যে আছে, ইউআরএল এর মধ্যে আছে, টাইটেলের মধ্যে আছে, এবং কার মধ্যে আছে, মেটা ডেসক্রিপশনের মধ্যে আছে। সবাই এই জিনিসটা বুঝতে পারছেন? এই তিনটা তিনটা টপিক সবাই বুঝতে পারছেন? আরো বুঝতে পারবেন যখন প্র্যাকটিক্যালি করবেন, তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, একটু ওয়েট। আচ্ছা, এই যে একটা কন্টেন্ট, এই যে একটা কন্টেন্ট, এই কন্টেন্টটাকে অপটিমাইজেশন করতে হবে এই টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে, ঘোস্ট ম্যানিকুইন সার্ভিস। এখন ক্লায়েন্ট আপনাকে এভাবে কন্টেন্ট দেবে, কন্টেন্টটা আমাদের প্লেসমেন্ট করতে হতে পারে ওয়েবসাইটে, দেন আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, বাট এসইও অ্যালগোরিদম মেইনটেইন করে আমাদের কাজ করতে হবে। এখন এখন যে রুলসটা আছে, এই রুলসের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে, আপনাকে একটা কাজ করতে হবে যে ইউজ টার্গেটেড কিওয়ার্ড, ইউজ টার্গেটেড কিওয়ার্ড, ইউজ টার্গেটেড কিওয়ার্ড, আচ্ছা, এট দ্য বিগিনিং 10% অফ কন্টেন্ট। আপনার যে কন্টেন্টটা থাকবে, পুরো কন্টেন্টটা থাকবে, কন্টেন্টের 10%-এর মধ্যে, উইদাউট টাইটেল, টাইটেল ব্যতীত আপনার 10%-এর মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে, টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে। দেখেন, এখন আপনার এই কন্টেন্টটা মনে করেন যে 200 ওয়ার্ডের একটা কন্টেন্ট, 200 ওয়ার্ডের একটা কন্টেন্ট ধরে নেন, তাহলে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা কত ওয়ার্ডের মধ্যে রাখতে হবে বলেন তো? বলতে পারবেন? 200 ওয়ার্ডের যদি কন্টেন্ট হয়, যদি 10% হয়, কত ওয়ার্ডের মধ্যে কন্টেন্টটা রাখতে হবে? 20 ওয়ার্ডের মধ্যে। যদি 1000 ওয়ার্ডের কন্টেন্ট হয়,
1000 ওয়ার্ডের কন্টেন্ট যদি হয় তাহলে আমাদের কত পার্সেন্টের মধ্যে, 10%-এর মধ্যে, তাহলে আমাদের 100 ওয়াটস এর মধ্যে রাখতে হবে। এই জিনিসটাই যে আমাদের টার্গেটেড, যেমন এখানে ঘোস্ট ম্যানিকুইন, এইটা টার্গেটেড কিওয়ার্ডটা। এখানে ওয়েলকাম টু ডেফিনেটিভ গাইড অন ঘোস্ট ম্যানিকুইন সার্ভিস, এই জায়গাতে আমরা টার্গেটেড কিওয়ার্ডটা কি ইনপুট করছে কেন? কারণ এইটা আমাদের গুগল অ্যালগোরিদম। এই জিনিসটা সবাই বুঝতে পারছেন? এই জিনিসটা সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এতটুকু বুঝলি যথেষ্ট। আমরা আসলে স্টেপ বাই স্টেপ আমাদের এগুলো বুঝতে হবে। দেন আসলে গুগল আমাদেরকে বলে যে তুমি যখন একটা ইনফরমেশন দিবা, যে আপনি একটা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপল ফোন সেল করবেন অথবা স্যামসাং S24 আলট্রা সেল করবেন, S23 আলট্রা সেল করবেন, এখন আপনাকে কি করতে হবে? ওই কন্টেন্টটা সম্পর্কে আপনাকে ইনফরমেশন দিতে হবে, গুগলকে ইনফরমেশন দিতে হবে। আর গুগল সবসময় ইনফরমেটিভ কন্টেন্টকে লাইক করে। আপনার যখন ইউজাররা সার্চ করবে, আপনার থেকে কতটুকু ইনফরমেশন নিতে পারছে, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যে আপনি টি শার্ট সেল করবেন, এই টি শার্টটা শুধুমাত্র যদি আপনি টি শার্টের ইমেজ দিয়ে রাখেন গুগলে, তার মানে কি গুগলও জানে যে এটার যথার্থ ইনফরমেশন দেওয়া নাই। বাট ইউজাররা যখন আপনার কন্টেন্টটা পাবে, শুধুমাত্র ওই ইমেজটা দেখতেছে টি শার্টের, বাট ওই টি শার্টের ব্র্যান্ড কি এটা বুঝতেছে না, টি শার্টের কালার কি, টি শার্টের ফেব্রিক কি, টি শার্টের টি শার্টের মোটামুটি A to Z আপনি যদি একটা আপডেট দিতে পারেন, আপনি যদি একটা ইনফরমেশন দিতে পারেন, তাহলে আপনার আমার মতো ভিজিটররা কিন্তু মোটামুটি স্যাটিসফাইড থাকবে। আর আপনি আমি যদি স্যাটিসফাইড থাকি, এইটা গুগলও স্যাটিসফাইড থাকবে। এখন আপনি মনে করেন যে একটা ফোন লিখে সার্চ করলেন, আইফোন, আইফোন 15 প্রো ম্যাক্স, কেমন, 15 প্রো ম্যাক্স, এটা লিখে আপনি সার্চ করলেন। সার্চ করার পর আপনি কেন সার্চ করছেন বলেন তো? আপনি সার্চ করছেন এই 15 প্রো ম্যাক্স সম্পর্কে জানার জন্য। এখন আপনি যখন একটা ওয়েবসাইটে যাচ্ছেন, শুধুমাত্র এই ইমেজটা আছে। একটু ওয়েট, আজান দিচ্ছে, আজান পর আমরা কথা বলি।
ওকে, তার মানে কি, আমি যখন আইফোন 15 প্রো ম্যাক্স লিখে সার্চ করলাম, যদি শুধুমাত্র ইমেজ থাকতো আপনি কিন্তু সম্পূর্ণ বুঝতেন না, বাট এই জায়গায় টেকনোলজি সম্পর্কে বলা আছে, তারপর হচ্ছে সিম সম্পর্কে বলা আছে, সাইজ সম্পর্কে, রেজুলেশন সম্পর্কে, ফিচার সম্পর্কে, ভিডিও সম্পর্কে, এই জিনিসগুলা কমপ্লিট একটা ইনফরমেশন আপনি পাচ্ছেন। এই জিনিসটাই যে গুগল, আপনি যত ভালো কন্টেন্ট দিতে পারবেন, যত বড় কন্টেন্ট দিতে পারবেন, গুগল এইটাকে বেশি ইনফরমেটিভ মনে করে। যার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের ইনফরমেটিভ কন্টেন্টটা গুগলকে প্রোভাইড করতে হবে। এর জন্য অবশ্যই অবশ্যই কন্টেন্ট আপনি যদি গুগল অনুযায়ী আপনি দিতে যান, গুগল আমাদেরকে মোটামুটি একটা আইডিয়া দেয় এভাবে এভাবে যে কন্টেন্ট যদি 600 ওয়ার্ডের উপরে হয় সেটাকে ইনফরমেটিভ কন্টেন্ট বলা যায়। 600, এটা প্লাস 2000 ওয়ার্ডের হতে পারে, 1000 হলে ভালো ওয়ার্ডস, এটা ভালো। এটা ক্লায়েন্টকে আমরা জাস্ট সাজেস্ট করতে পারি। আচ্ছা, তারপর দেখেন এই জায়গায় আমাদের নেক্সট যেটা করতে হবে, আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা, আমাদের যে মেইন টার্গেটেড কিওয়ার্ডটা, এই টার্গেটেড কিওয়ার্ডটা আমাদের হেডিং গুলার মধ্যে থাকতে হবে। যেমন এইটার এই কন্টেন্টের টাইটেলটা এটা, এগুলোকে বলা হয় হেডিং, এগুলোকে বলা হয় হেডিং। যেমন এই হেডিং এ রাখা আছে ঘোস্ট ম্যানিকুইন, এই হেডিং এ রাখা আছে, এই হেডিং এ রাখা আছে ঘোস্ট ম্যানিকুইন। তার মানে কি, এই হেডিংটা 6 রকমের হয়, এটা আমরা প্র্যাকটিক্যালি যখন দেখবো বুঝবো। H1 থেকে H6 পর্যন্ত, H1 থেকে H6 পর্যন্ত। তো এখানে আমি কি করব, ইউজ টার্গেটেড, ইউজ টার্গেটেড, ইউজ টার্গেটেড কিওয়ার্ড, সাব হেডিং লাইক, লাইক H1, H2 থেকে H6 পর্যন্ত, H6। তার মানে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা এই হেডিং গুলার মধ্যেও রাখাটা সব থেকে বেটার, যে হেডিং গুলা থাকবে। বোঝা গেছে? এটা বুঝছেন সবাই? আজকে শুধুমাত্র রুলস দেখাইতেছি, পরবর্তী ক্লাসে আমরা যখন করব তখন আমাদের এই জিনিসগুলা। নেক্সট যেটা আসে, যে প্রত্যেকটা কন্টেন্টে মাস্ট বি আপনাকে ইমেজ অ্যাড করতে হবে। ইমেজটা অ্যাড করার কারণ এটা, আপনি যখন ইমেজ অ্যাড করবেন গুগল এই কন্টেন্টে আরো বেশি ইনফরমেটিভ মনে করবে। যেমন আমি যখন আইফোন 15 প্রো ম্যাক্স দেখতেছিলাম, যদি এই জায়গায় ইমেজ না থাকতো তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারতেন না যে আসলে এই কন্টেন্টটা কি ওই ফোনের জন্য নাকি অন্য ফোনের জন্য। বাট যখন আপনার ইমেজটা দেখতেছেন তখন আপনি কিন্তু স্পেসিফিক বুঝতেছেন যে এই কন্টেন্টটা আসলে এই ফোনের জন্য, তারা কালার এবং ইমেজ সবকিছু দিয়ে দিচ্ছে, তাই না? এই জন্য ইমেজ আপনি যদি ইউজ করেন, এইটা গুগল আরো বেশি ইনফরমেটিভ মনে করে। এবং ইমেজের কারণে আপনার কন্টেন্টটা ইমেজও কিন্তু র্যাঙ্ক হয়। যেমন আপনি যদি দেখেন যে ব্ল্যাক, ব্ল্যাক টি শার্ট, এটা যখন লিখলেন, আপনি গুগলে গেলেন, এই ইমেজে গেলেন, এইটা গুগল কিভাবে বুঝলো যে শুধুমাত্র ব্ল্যাক টি শার্ট গুলো আমার সামনে নিয়ে আসলো? গুগলের বোঝার উপায়টা কি বলেন তো, কেউ বলতে পারবেন গুগল আসলে কিভাবে বুঝতে পারলো যার জন্য শুধুমাত্র কালো টি শার্টটাই আমার সামনে নিয়ে এসে দিল? এটাকে বলতে পারবেন? এটাকে বলতে পারবেন গুগল কিভাবে বুঝলো যে এগুলোই কালো টি শার্ট, যার কারণে আপনি যখন ব্ল্যাক টি শার্ট লিখে সার্চ করলেন গুগল ওই শার্ট গুলোই আমার সামনে নিয়ে আসলো? এআই, এআই, এআই এর সাহায্যে? টাইটেলে অ্যাড ছিল, কালারের জন্য, হেডিং এ ব্ল্যাক টি শার্ট লেখা ছিল? না, এই ইমেজের মধ্যে আল্টারনেটিভ টেক্সট করা ছিল, যেটা ইমেজের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা লেখা থাকে। যেমন আমি যদি মনে করেন যে আমি লিখলাম যে হেদায়েত এসইও এক্সপার্ট,
এটা লিখলাম। লেখার পর গুগল কিভাবে বুঝলো যে আমি আমাকে খুঁজতেছি বা উনি হচ্ছে হেদায়েত? গুগলের বোঝার উপায়টা কি? গুগলের বোঝার উপায়টা, এই ইমেজের মধ্যে আল্টারনেটিভ টেক্সট যখন করা থাকে, ইমেজের মধ্যে যখন টার্গেটেড কিওয়ার্ডটা যখন দেওয়া থাকে, তখন গুগল এইটাকে বুঝতে পারে। সবাই বুঝতে পারছেন বিষয়টা? এই জন্য আমাদের ইমেজের আল্টারনেটিভ টেক্সট করতে হবে, যেটা আমাদের টার্গেটেড কিওয়ার্ডকে মেইনটেইন করে করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, আমি এখানে লিখে দিলাম। এটা আমি আপনাদের গ্রুপে শেয়ার করে দিব। অ্যাড অ্যান ইমেজ ইমেজ উইথ ইয়োর টার্গেটেড কিওয়ার্ড অ্যাজ অল্টারনেটিভ টেক্সট। টার্গেটেড কিওয়ার্ড। আচ্ছা, তারপর দেখেন, আর একটা আর একটা রুলস আছে আমাদের, কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি বলতে, ডেনসিটি অর্থটা কি বলেন তো? কিওয়ার্ড ডেনসিটির অর্থটা কি? ডেনসিটি অর্থ হচ্ছে ঘনত্ব। কিওয়ার্ডের ডেনসিটি বলতে কিওয়ার্ডের ঘনত্ব। এখন এই কিওয়ার্ড ডেনসিটি আমাদের হতে হবে আপনার টু থেকে টু টু থেকে আচ্ছা 2 থেকে 2.4 পর্যন্ত। এটা হচ্ছে প্রতি 100 ওয়ার্ডে আপনি ব্যবহার করতে পারবেন 2 বার। প্রতি 100 ওয়ার্ডের কিওয়ার্ড ডেনসিটি থাকবে, এটা ওয়ার্ডের উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে 2 বার ব্যবহার করতে পারবেন। এখন অনেকে বুঝতেছে না যে কিওয়ার্ডের ডেনসিটিটা কি। এখানে টার্গেটেড কিওয়ার্ডটা ঘোস্ট ম্যানিকুইন সার্ভিস। এই কন্টেন্টের মধ্যে আপনি যত বেশি টার্গেটেড কিওয়ার্ডটা রাখবেন, তত বেশি আপনার কিওয়ার্ড ডেনসিটিটা বাড়বে। যত বেশি কমবে, যত বেশি কমাবেন, কিওয়ার্ড ডেনসিটিটা কমবে। যেমন আপনি যখন চা খাবেন, চা খাবার জন্য বা কফি খেলেন, কফির জন্য 1 গ্লাস কফির মধ্যে বা 1 গ্লাস দুধের মধ্যে আপনি কফি দিলেন হচ্ছে 1 চা চামচ। এইটার ঘনত্ব যেমন থাকবে, আপনি যদি 1 গ্লাস দুধের মধ্যে যদি পাঁচ 5 চা চামচ যদি কফিটা আপনি দেন, সেক্ষেত্রে এটার ঘনত্ব কমবে না বাড়বে বলেন? 1 কাপ দিলে যতটুকু ঘনত্ব থাকবে, 1 চা চামচ দিলে যতটুকু ঘনত্ব থাকবে, যদি 5 চা চামচ বা 10 চা চামচ দেন, সেক্ষেত্রে কি হবে? ঘনত্বটা আরো বাড়বে, তাই না? এই জিনিসটাই এই জিনিসটাই যদি আপনি কমান, তাহলে এটা কমবে। এখন এখানে টার্গেটেড, এখানে যে কন্টেন্টটা আছে 1000 ওয়ার্ডের কন্টেন্ট, 1000 ওয়ার্ডের কন্টেন্ট আছে, ধরে নেন 1000 ওয়ার্ডের কন্টেন্ট আছে। এখন আপনি কোনোভাবে এই হেডিং টাইটেল কন্টেন্টের মধ্যে আপনি 20 বার কন্টেন্টে টার্গেটেড কিওয়ার্ডটা ব্যবহার করছেন, তাহলে এইটার কিওয়ার্ড ডেনসিটিটা কেমন হবে বলেন তো? প্রতি 100 ওয়ার্ড যদি ধরি, কিওয়ার্ড ডেনসিটিটা কেমন হবে? 2, অবশ্যই 2। কারণ প্রতি 100 ওয়ার্ডে যদি আমি 2 বার ব্যবহার করি, তাহলে 1000 ওয়ার্ডে আমি কতবার ব্যবহার করছি? 20 বার, তাই না? তার মানে কি, কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে 2। এইটাই যে 2 থেকে 2 পয়েন্ট কত রাখবো আমরা? 40। এর 2.40 বা 4, এর বেশি আমরা রাখতে পারবো না। এটা মনে রাখেন, এটা পরবর্তী ক্লাসে আপনাদের কাজে লাগবে। একটু কারো কারো বুঝতে প্রবলেম হচ্ছে আমি জানি, যখন প্র্যাকটিক্যালি দেখবেন তখন আমাদের সুবিধা হবে। ওকে, আর একটা কথা, যে আমাদের 2টা লিঙ্ক অ্যাড করতে হবে আমাদের নিজেদের কন্টেন্টের মধ্যে। সেটা হচ্ছে একটা এক্সটার্নাল লিঙ্ক, লিঙ্ক আউট লিঙ্ক আউট টু এক্সটার্নাল এক্সটার্নাল লিঙ্ক।
একটা বাইরের লিঙ্ক এনে নিজের কন্টেন্টের মধ্যে অ্যাড করতে হবে। যেমন আপনারা যখন কোনো রেজাল্ট দেখতে চান, যে ন্যাশনাল ইউনিভার্সিটি রেজাল্ট, এটা লিখে সার্চ করলেন, বাট মেইন ওয়েবসাইট গুলো কিন্তু সবগুলা না, বাট আপনি অনেকগুলো ওয়েবসাইট পাবেন। বাট ওরা ওরা কি করে, ওরা কোনো একটা লিঙ্ক দিয়ে রাখে যে তুমি যদি রেজাল্ট দেখতে চাও এই লিঙ্কে ক্লিক করো। এই যে লিঙ্ক গুলা, এটা হচ্ছে বাহিরের লিঙ্ক। কেমন? এটা হচ্ছে বাহিরের লিঙ্ক। এই যে বাহিরের লিঙ্ক গুলো তারা দিয়ে দেয়, যে ভিজিট দ্য এনি অফিসিয়াল, কন্টেন্ট লেখার পর সে বলতেছে ভিজিট দ্য এনি অফিসিয়াল, ওরা লিঙ্কটা দিয়ে রাখছে। এটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। দেখেন এই ওয়েবসাইট গুলো তাহলে লাভটা কি, ওরা গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আর্নিং করে ভিজিটরের মাধ্যমে। এই যে অ্যাড আসতেছে ডিসপ্লে অ্যাড, এখানে অ্যাড আসতেছে, ওরা কি করে, গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে ওরা আর্নিংটা করে। বোঝা গেছে? তো এই জায়গায় যদি দেখেন, আমাদের আমাদের এই কাজটাই, যে আমাদের এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করতে হবে। এটা যখন করব আরো বুঝতে পারবেন। আর আরেকটা, নিজের কন্টেন্টের মধ্যে নিজের ওয়েবসাইটের লিঙ্কটা ইনপুট করতে হবে। এটাকে আমরা ইন্টারনাল লিঙ্ক বলি। কেমন? আচ্ছা, আমি এখানে লিখে দিলাম তারপরও, যে অ্যাড ইন্টারনাল লিঙ্ক, অ্যাড ইন্টারনাল লিঙ্ক ইন ইয়োর কন্টেন্ট। ইন্টারনাল লিঙ্কটা আমরা কন্টেন্টের মধ্যে অ্যাড হবে, সরি, ওকে। ইন্টারনাল লিঙ্কটা অ্যাড করব, নিজের ওয়েবসাইটের লিঙ্ক নিজের কন্টেন্টের মধ্যে থাকাটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। তো ফার্স্ট আমরা যেটা দিয়ে দেখব সেটা হচ্ছে আমাদের এটা কমপ্লিট, যদি ওয়ার্ডপ্রেস এসইওটা জানি, বা ওয়ার্ডপ্রেস, এগুলোকে বলা হয় সিএমএস, যেমন ওয়ার্ডপ্রেস, উইক্স, শপিফাই। এই সিএমএস গুলোর মধ্যে মোস্ট পপুলার হচ্ছে ওয়ার্ডপ্রেস। এবং ওয়ার্ডপ্রেসের যদি আমরা বুঝতে পারি, পৃথিবীর যে কোনো সিএমএস এ আমরা অন পেজটা করতে পারি। তো আমাদের এই ওয়ার্ডপ্রেস সিএমএস এ দেখব, এবং হচ্ছে আমাদের দুইটা প্লাগইন লাগবে অন পেজ করতে। সেটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট প্লাগইনটা হচ্ছে, এক নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। আপনার এসইও স্কোরটা কত এটা বলে দিবে, যে এক এক না, দুই না, 80 না, 100-র মধ্যে একটা স্কোর থাকবে। র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন, এটা আমি বলে দিব আপনাদের। র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন। আর একটা থাকবে হচ্ছে 2 নম্বরে যেটা, সেটাও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইয়োস্ট এসইও প্লাগইন। ইয়োস্ট এসইও প্লাগইন। এই যে দুইটা দুইটা প্লাগইন আমাদের যে কোনো একটা লাগবে। আর একটা প্লাগইন আমাদের দরকার আছে অন পেজ করার সময়, সেটা হচ্ছে প্লাগইন বলতে আমরা মোবাইলে যেমন অ্যাপ ব্যবহার করি ওই রকম। আর একটা হচ্ছে ক্লাসিক এডিটর। তো আজকে আজকে জাস্ট এইটুকুই আপনারা বোঝার চেষ্টা করবেন। এবং সাথে আমাদের এইটা যদি লাইভ প্র্যাকটিস করতে যায়, আমাদের একটা ওয়েবসাইটের দরকার। এইটা তো আপনাদের পেইড নেওয়াটা তো পসিবল না, তাই না? যার জন্য আমরা একটা সম্পূর্ণ ফ্রিতে একটা ওয়েবসাইট মেক করব, এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই প্র্যাকটিক্যালি এই কাজগুলো করব বা দেখার চেষ্টা করব। তো আপনাদের ওই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, যেটা দেখে দেখে আপনারা সম্পূর্ণ ফ্রিতে একটা ওয়েবসাইট মেক করবেন। তো যদি কখনো আপনারা ওই ওয়েবসাইটটা ভুলে যান, আচ্ছা, ওয়েবসাইটটা ফ্রিতে মেক করবেন, একটু ডিফারেন্ট আসবে, কারণ ভিডিওটা আমার একটু আগের তো, হয়তো একটু ডিজাইনের ভিত্তিতে, ওইটা আমি বলে দিচ্ছি কেমন আলাদা আসবে। তবে কাজগুলো সেম। তো আপনারা ভিডিও দেখে দেখে করতে পারবেন। আপনারা যদি যারা ক্লাসে নাই পরও দেখতেছেন বা লিঙ্কটা পাচ্ছেন না, যে ফ্রি ওয়েবসাইট মেক হেদায়েত লিখে যদি ইউটিউবে সার্চ করেন, একটা ভিডিও আছে যেটা 23 মিনিট 54 সেকেন্ডের ভিডিও। এই যে এইটা, এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আর দেখলে আমার মনে হয় যে প্রত্যেকেই একটা ফ্রি ওয়েবসাইট করতে পারবেন, যেটা পরবর্তী ক্লাসে যখন আমি লাইভ ওয়েবসাইট আপনাদের দেখাবো, তখন আপনাদের প্র্যাকটিস করাটা ইজি হবে। দেখেন আমি লিঙ্কটা অনেকবার শেয়ার করে দিচ্ছি, প্র্যাকটিক্যাল দেখলেই বুঝতে পারবেন। জি, লিঙ্কটা আমি শেয়ার করে দিচ্ছি। এবং এটা দেখে দেখে যারা ফোন দিয়ে করবেন, তারা ফোনটা আপনারা ডেস্কটপ মোড করে করবেন, আর ইনশাল্লাহ করতে পারবেন, কোনো প্রবলেম ফেস হবে না। আচ্ছা, আর এই শীটটা আমি আপনাদের অন পেজ এসইও রুলস, ওকে, আমি এই শীটটা আমি আপনাদের গ্রুপে পোস্ট করে দিচ্ছি।
আচ্ছা, আমি একটু পর পোস্ট করে দিচ্ছি, সমস্যা নাই। ক্লাস বুঝতে গিয়ে কারো প্রবলেম হচ্ছে, একটু কঠিন মনে হচ্ছে, তাই না? আমি খুব স্লোলি বোঝানোর ট্রাই করি, এবং আমি চেষ্টা করি যে খুব অল্প অল্প করে ক্লাসগুলো নিলে আমার মনে হয় যে সবাই বুঝতে পারবে। এখন আজকে আমি আপনাদের রুলস বলে দিলাম, আজকে যদি আমি অন পেজটা নিয়ে যদি ক্লাসগুলো করাই, শেষে সব এলোমেলো হয়ে যাবে। মাথার উপর দিয়ে যাদের যাচ্ছে তাদেরও যাবে না, কারণ বিগত যারা স্টুডেন্ট ছিল তারাও আপনাদের মতো একই কথা বলছে যে মাথার উপর দিয়ে যাচ্ছে। এখন তারা মার্কেট প্লেসে খুব ভালোভাবে কাজ করতেছে। আর আপনারাও পারবেন, আজকে মাথার উপর দিয়ে যাচ্ছে, কালকে অবশ্যই ভালোভাবে করতে পারবেন। শুধু অনুরোধ থাকবে যে ক্লাসগুলো প্রপারলি করেন। দেখেন আপনাদের মধ্যে ক্লাসে উপস্থিত সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, যাবে আরো। কতজন ছিল বাট ক্লাসে আসে না কেন? ওই যে ভিডিওর অপেক্ষায় থাকে, যে ভিডিও কখন দেবে তখন ক্লাসটা করবে। নিজের মধ্যে যদি ওই ডেডিকেশন না থাকে, যদি আপনাদের এইটুকু যদি ইন্টেনশন নিয়ে যদি আপনারা এই জায়গাতে না আসতে পারেন, তাহলে আসলে ফ্রিল্যান্সিং পসিবল না। যে আমরা ভালো কিছু করব, এটাকে যদি আপনারা একদম প্রফেশনালি ভাবে না নিতে পারেন, পার্ট টাইম হিসেবে নিলেও আপনাকে মাস্ট ভালোভাবে শিখতে হবে। মোটামুটি কাজের কোনো জায়গায় ডিমান্ড নাই, শিখলে ভালোভাবে শেখা দরকার। আর যেটা শিখবো, যে একটু কঠিন হলেও যেটা ডিমান্ড আছে ওইটা শেখা উচিত। আমি একটা কাজ শিখলাম, খুব সহজ লাগলো, একটা কাজ আমি শিখলাম খুব সহজ লাগলো, এখন ওই কাজের কোনো ডিমান্ডই নাই, আমি ওই কাজটা করে শিখে কোনো উপকারে আসলো না, তাহলে লাভ কি বলেন? কম্পিউটারের কাজে অভিজ্ঞতা 8 বছর যাবত, ইউনিয়ন পরিষদে কাজ করতেছি। ওকে। আচ্ছা, এই যে আপনাদের এইরকম ইন্টারফেস আসবে, আমার আমার এই যে যে লিঙ্কটা দিলাম ওই ভিডিওতে, যে pantheon.com, প্যান্থিয়ন এই জায়গায় গিয়ে করতে হবে। তো ওই ভিডিও দেখলে বুঝতে পারবেন, হয়তো এখন বুঝতে পারবেন না, যে প্যান্থিয়নের একটু ড্যাশবোর্ডটা একটু চেঞ্জ হয়েছে। আপনারা আবার মনে করেন না যে ওইটার সাথে এটা মিল নাই, ওইটা কালারটা ডিফারেন্ট। এখন এটা, হ্যাঁ, সরি, pantheon.com না, pantheon.io, pantheon.io, এইটা আলাদা। এই যে এইভাবে আসবে, এই জায়গায় থেকে আপনাকে আসলে ফ্রিতে ওয়েবসাইট এখান থেকেও করতে পারবেন আপনারা। এই যে যদি হচ্ছে, একটু ওয়েট, এই যে লগ ইন আছে না, লগ ইনে গেলে আপনারা যখন অ্যাকাউন্টটা না করতে পারবেন, তখন ওই জায়গা থেকে কন্টিনিউ উইথ গুগল, এই যে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, লগ ইনে গেলে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, এই জায়গায় গেলে তারপর স্টেপ বাই স্টেপ ওই আমার মতো করে ইন্টারফেস আসবে। আশা করি প্রবলেম হবে না কারো। ফাইলটা এখনো গ্রুপে দেওয়া হয় নাই, আচ্ছা আমি দিচ্ছি আপনাদের। 478 নম্বর ব্যাচ, তাই না? আচ্ছা, আমি ওইটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, একটু ওয়েট। আমার এখানে এফবি ফেসবুকটা লগ ইন করা নাই, তো যার কারণে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি দিচ্ছি, একটু পরে দিচ্ছি। সবাই ভালো থাকবেন কেমন? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে গুড নাইট।